যে চিন্তায় মানুষ করেছিল সে চিন্তার বাইরে দেশ চলে যেতে শুরু করেছে। তারা ক্ষমতাকে, বর্তমান সরকার ক্ষমতাকে যে কোনো শ্রুতায় দীর্ঘায়িত করতে চায় বিভিন্ন ধরনের সংস্কারের নামে। সংস্কার তো হলো অনন্তকালের ব্যাপার। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ এ স্টেট এন্ড সোসাইটি। সংস্কার, রিফরমেশন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। গুহা থেকে শুরু হয়েছিল, মানুষ যখন গুহায় থাকতো সেখান থেকে বেরিয়ে সংস্কার শুরু করছিল, কিয়ামত পর্যন্ত চলবে। এখন তারা সংস্কার কতটুকু করবে, অনেকে বলতেছে সেই সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না, এটা অনন্তকাল হইতে পারে। আবার কেউ এটাকে লিমিটেড করতেছে যে শেখ হাসিনা এবং তার সরকার যারা অপরাধী তাদের বিচার না করে আমরা নির্বাচন কেউ দিলে তাকে আমরা গণশত্রু হিসাবে চিহ্নিত করব। এই কথাগুলোর পর থেকে দেখা গেল যে মানুষের মধ্যে কিছুটা সন্দেহের দানা বাঁধল। তারপরে তাদের মধ্যে তারা অনেকেই আগাইলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেখা গেল দেশটা ইউনূস সাহেব চালাচ্ছে না। আমি ওই যে কিছুদিন আগে বলতে শুরু করেছি, ইউনূস সাহেব হইল ইতিহাসের বৈরাম খা। উনি রিয়েল আকবর না, উনি ইতিহাসের বৈরাম খা। উনি তাদের দ্বারা, তাদের মাধ্যমে গেরাউট হয়ে গেছেন। আকবররা এখন সাংঘাতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে এবং তারা বলতে শুরু করছে কিসের নির্বাচন? আমরা যে গণবিপ্লব করেছি বা বিপ্লব করেছি, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আমরা জনতার, দেশের মানুষের হাত থেকে ক্ষমতা পেয়েছি, সমর্থনের মাধ্যমে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিব, বলে না বলে কবর দিয়ে দিব। তারপরে বলা শুরু হইলো মুক্তিযুদ্ধ হইলো ৪৭ হইলো প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইলো ২৪। ৬৯-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ওইটা ইতিহাসের ব্যাপার, ওয়ার অফ সেপারেশন, ওইটাও থাকবে, তবে ৪৭ আর ২৪-এর মধ্যে না। ওইটাও থাকবে যে আমাদের দেশে এরকম একটা ঘটনা ৭১ সনে ঘটছিল। এই যে বাংলাদেশ মানি মুক্তিযুদ্ধ মানি না, এর অর্থ হলো সন্তানকে মানি, মাকে মানি না। সন্তান আসলো কোত্থেকে? কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই তো বাংলাদেশের জন্ম। মানুষের মধ্যে এই কথাগুলো চরম ভাবে মানুষকে হতাশ করলো, বিক্ষুব্ধ করলো এবং মানুষকে আবার নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করলো যে এই যে সরকার আসছে, এটা কি সরকার, এরা কি করতে চায়। তারপরে তারা বললো আমরা ৩১ তারিখে বিপ্লবের নামে আমরা দিব, নতুন সংবিধান দিব, পুরান সংবিধান আমরা কবর দিয়ে দিব। যাও, সেটা তারা পারে নাই, পারবে কিনা জানি না, ১৫ দিনের টাইম নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এখন যা শুরু হয়েছে একটা অনিশ্চিত অবস্থা। নির্বাচন হবে কিনা, নির্বাচন না হলে একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ পড়বে। এই পর্যায়ে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বিএনপির ভূমিকা কি? বিএনপির ভূমিকা অত্যন্ত ম্যাচিউর ভূমিকা। কারণ এই মুহূর্তে নির্বাচন হলে আল্লাহ উপরে, মানুষের কাছে ভোটের অধিকার, আমার বলা ঠিক হবে না, তবে যেটা বোঝা যায় ইনশাল্লাহ বিএনপি বেশি মেজরিটি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এত কিছু সত্ত্বেও বিএনপির নেতারা সাংঘাতিক ভাবে ধৈর্য এবং তাদের যে মানে ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এমনকি বিএনপির নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ম্যাচিউরড ভাবে বাংলাদেশের সমস্ত ব্যাপারকে কন্ট্রোল করার বা তার দলকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। বিএনপির ভূমিকায় এখন পর্যন্ত দেশকে একটা অবস্থানে রাখছে, না হলে একটা ঘটনা কিন্তু ঘটতো। কারণ জামাত, যাকে বিএনপি গত ২০ বছর ২৫ বছর বিশ্বাস করে করে একসাথে রেখেছিল, সেই জামাত যখন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাইলো তখন মনে করলো যে ওই যে মইটা ফেলে দিব, যে মইটা দিয়ে আমরা মানে ছাদের উপর উঠছে, সেই মইটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। জামাত নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য অনেকগুলা ইনস্টিটিউশন তারা দখল করে বসে আছে। তাদের অর্থবিত্ত কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু তাদের শক্তি এবং আমি বলবো সামর্থ্য এমন এক পর্যায়ে গেছে এবং তারা এত বেশি উচ্চবিলাসী হয়ে গেছে, এখন জামাত মনে করে ওইসব যারা উপরে বসে আছে ইউনূস সাহেবের নেতৃত্বে, যে
সভা, মন্ত্রিসভা বলবো না, এটা কি সভা বলবো, উপদেষ্টা সভা বলবো, তাদেরকে ব্যবহার করে জামাত এখন নিজেরা ক্ষমতায় আসতে চায়। এবং সেই ক্ষমতায় আসার শেষ কথাটি জামাতের আমি নিজে বলেছে, অন্য কেউ বললে আমি এতটা অবাক হইতাম না। বলেছে এই দেশের দুইটা হলো সত্যিকারের দল, একটা সেনাবাহিনী আর একটা হলো জামাতে ইসলামী। জামাতে ইসলামী যদি দেশপ্রেমিক দল, সত্যিকারের দেশপ্রেমিক দল, অথচ বিএনপির কাঁধে চড়েই কিন্তু জামাত নিজেকে এতদিন আড়াল করে রক্ষা করেছে। মেঘের আড়ালে থেকে ইন্দ্র যেমন যুদ্ধ করত, জামাত কিন্তু বিএনপির আড়ালে থেকেই যুদ্ধটা করেছে এবং বিএনপি কে ব্লাফ দিয়ে, বাংলাদেশের জনগণকে ব্লাফ দিয়ে এইসব ছেলেগুলাকে সামনে এনে বিভিন্ন ভাবে 5ই আগস্টের মতো যে ঘটনা ঘটিয়েছে, যেটা সারা বাংলাদেশের মানুষ সমর্থন করেছে, বুঝে হোক না বুঝে হোক। কারণ মানুষের একটা প্রতীতি বা বিশ্বাস বা ইচ্ছা বা একটা সাংঘাতিক সিদ্ধান্ত হয়েছিল, আজরাইল আসুক কিন্তু হাসিনা যাক। সেই অবস্থাতে 5ই আগস্টের ঘটনাটা ঘটেছে। এখন বাংলাদেশের মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। কি এই দেশ চালায়, আল্লাহ চালায় না আল্লাহর আদেশে এই সরকার চালায়, এটা বোঝা যায় না। কোথায় এই দেশের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা, কোনো কিছুই আর এখন বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। আমরা চেষ্টা করতেছি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটা নতুন আমি কথাটা 30 সেকেন্ডে শেষ করবো। আমরা চাচ্ছি, বিএনপি চাচ্ছে রিজনেবল সময়ের মাধ্যমে, যৌক্তিক সময়ের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে এই দেশে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক। আমি যৌক্তিক সময় বলতে কালকেও বলছি, আজকে বলি 3 মাস না, এটা হলে 6 মাস থেকে শুরু হবে, ম্যাক্সিমাম 1 বছর, ম্যাক্সিমাম এর একদিন বেশি হইতে পারবে না। 25 সন, এটা আমি যৌক্তিক সময় বলতেছি, কিন্তু এটা জুলাই হইলে ভালো হয়, জুন হইলে ভালো হয়। এ হলো আমার যৌক্তিক সময়। কর্মকাণ্ডে এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানুষটা দেখতে পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না, কেউই মনে করে না। কারণ তার নির্বাচনের ব্যাপারে কথা বললে পরেই তাদের মুখ ওই অন্ধকার হয়ে যায়, এটাকে তারা অস্বস্তি ফিল করে এবং নির্বাচন এখন শব্দটাই তাদের কাছে অ্যালার্জি হিসাবে দেখা দিচ্ছে। কি হয় আমি জানি না, তবে এটা এর নাম তো বাংলাদেশ। সংশ্লিষ্ট ফলে তিনি তার মানে বিশিষ্ট অভিজ্ঞতা থেকে ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি পিয়াল সাহেবের বক্তব্যের জন্য অপেক্ষা করব। তিনি একজন অ্যাক্টিভিস্ট, গণজাগরণ মঞ্চের সাথে অত্যন্ত প্রাথমিক পর্বে সেটা সংগঠনে তার বিরাট ভূমিকা ছিল, ফলে তার থেকে আমরা উল্লেখযোগ্য বক্তব্য শুনবো। আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশের সিচুয়েশন বাইরে থেকে ফলো করছি, কয়েক দশক বাইরে আছি, কিন্তু নিয়ত আত্মা সেখানে পড়ে থাকে। তো গত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটাকে জনগণের অভ্যুত্থান এভাবে যদি বলা হয়, এটা সঠিকভাবে পরবর্তীতে দেখা গেছে হ্যাঁ গণবিস্ফোরণ একটা হয়েছে শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে, বিশেষ করে সেই শাসনের সময় একক আধিপত্যবাদী যে সরকার তিনি কায়েম করেছিলেন। ফ্যাসিস্ট কথাটা অনেক ব্যাপক, সেটাতে আমি যাচ্ছি না, এটা একটা। এবং অন্তত 18 সালের নির্বাচন এবং সর্বশেষ নির্বাচনের দুটো নির্বাচনই হয়নি। তো এই সমস্ত কারণে জনগণের ভিতরে বিক্ষোভ ছিল, লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, গণতন্ত্র সংকুচিত হয়েছে, বলা হচ্ছে ব্যাপক হারে অ্যারেস্ট করা হয়েছে, গুম করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ফলে গণবিক্ষোভ ছিল, বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়াটা প্রায় অবধারিত হয়ে উঠেছিল, এগুলা সত্য কথা। কিন্তু কতগুলো কথা প্রথমে দ্রুত বলে ফেলি। একটা হচ্ছে 15 বছর বা 15.5 বছরের মেয়াদটা দীর্ঘ, কিন্তু এর আগে 2-4 বছর 5 বছরের মেয়াদে যারা ক্ষমতায় ছিলেন দেশ শাসনের আগে, জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তিনি ক্ষমতায় থেকে তার দল সংগঠন করেছিলেন। জেনারেল এরশাদ যখন ক্ষমতা আসেন, ক্ষমতা থেকে দল সংগঠন করেছিলেন। কয়েকদিন আগে বিএনপি নেতা রিজভী সাহেবের বক্তব্য শুনলাম,
তিনি বলছেন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটা রাজনৈতিক দল করার উদ্যোগ নিয়েছে, করে দিচ্ছে, এবং কিংস পার্টি করা হচ্ছে ক্ষমতা থেকে। এটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তারা বলছেন। জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রের সমস্ত সম্পদ এবং ক্ষমতা ব্যয় করে, ব্যবহার করে বিএনপি গঠন করেছিলেন। এর মানে এই না সে মানে এখনকার বিএনপি সেটা, কিন্তু তার উৎপত্তি সেখানে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই একটি কথা। জেনারেল এরশাদের দলেরও সেই একই ঘটনা। ফলে এই একটা। দ্বিতীয় হচ্ছে যে জনাব তারেক রহমান এখন ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন থেকে। জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার স্ত্রীকে এনে ক্ষমতায়, দলের ক্ষমতায় বসানো হয়েছে। পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ছিলেন, এবং সেই যে দলের চিফ হিসাবে তিনি মানে ছিলেন, সেই সময় থেকে তিনি এখন পর্যন্ত দল নির্বাচন করলো। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছি, তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এখানে তাকে কে দল, তাকে কি দলের নির্বাচন হয়ে, দেশব্যাপী নির্বাচন হয়ে দলের লোকরা তাকে এই পদের জন্য নির্বাচন করছেন? ফলে এইটা একটা কথা। এই সাম্প্রতিককালে বিএনপির যে ভূমিকা, সে সম্পর্কে আমি জনাব ফজলুর রহমানের বক্তব্যের সাথে মানে অনেকাংশে একমত হতে পারি। কিন্তু বিএনপি যদি গণতন্ত্র কায়েম করতে, বিএনপি যদি গণতন্ত্র কায়েম করতে, আগে তিনি কোত্থেকে আসলেন, কোথায় কিভাবে নির্বাচিত হতেন, এই প্রশ্ন আমাদেরকে জানতে হবে। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে আমরা মানে জনাব ইউনূস সাহেব সম্পর্কে যে বক্তব্য শুনছি, ইউনূস সাহেবকে প্রায় কোলে তোলার মতো করে বাইডেন সাহেব যে ওখানে মানে সমর্থন দিলেন, এবং এরা এর পেছনে রহস্যটা কি? এবং সেন্ট মার্টিন নিয়ে যে সমস্ত তথ্য আমরা লেটেস্ট পাচ্ছি, আগের গুজব তো তারা প্রায় সত্য প্রমাণ করছেন। এবং সত্যিকার এখন যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং এই যে একের পর তথ্য ভিতর থেকে বেরিয়ে আসছে, আমরা এগুলো দেখছি। তারপর হচ্ছে যে এই যে মানে যে সার্জিস নামে যে ছেলেটি 2 বছর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সে একটা ভিডিও করেছিল, সেখানে তার শেষ বাক্য ছিল, বাংলাদেশের বাঙালি জাতির মহাকাব্য বলাকা নয়, বাঙালি জাতির মহাকাব্য